মনোনয়নের চিঠি দিতে শুরু করেছে বিএনপি। একই আসনে দেখা গেছে একাধিক প্রার্থীকে তারা চিঠি দিচ্ছেন। মহাসচিব বলছেন এটি তাদের ভোটের কৌশল। অন্যদিকে ইভিএমের ভোট নেবার জন্য যে 6টি নির্বাচনী আসন কথা বলা হচ্ছে সেটি ঠিক করেছে নির্বাচন কমিশন। অন্যদিকে তারা সামাজিক যোগাযোগ মাধ্যমের দিকে কড়া নজরদারি রাখবেন এমনটাই জানিয়েছেন। আজ এসবই চেষ্টা করব বিশ্লেষণ করার ভোটের রাজনীতিতে। সৌজন্যে এক্সিরামিক গ্রুপ। অধিকাংশ ফেসবুক তাদের নজরদারিতে থাকবে। ফিরে যাওয়ার ভয়ে নির্বাচন বানচালের চক্রান্ত করছে। আজ আমাদের অতিথি বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান। আপনাকে আমন্ত্রণ আমাদের স্টুডিওতে। ধন্যবাদ আপনাকে। বেলা 3টার দিকে দেখা গেছে বিএনপির গুলশানে চেয়ারপারসনের গুলশান অফিস থেকে মনোনয়নের চিঠি দেওয়া শুরু করেছে বিএনপি। শরিকদের সাথে সমঝোতার ভিত্তিতে আসন বন্টন করেছেন তারা, এমনটাই তারা আমাদের জানিয়েছেন। বিএনপির প্রার্থীরা চিঠি নিয়ে হাসিমুখে যখন বের হচ্ছিলেন, ভেতরে কিন্তু মহাসচিব তখন বেশ আবেগী ছিলেন। এই প্রথম আমরা একটা নির্বাচনে অংশ নিতে চলেছি। আমাদের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছাড়াই সরি আপনারা একটু বন্ধ করেন। তার মানে কি আপনারা ধরেই নিয়েছেন যে খালেদা জিয়া নির্বাচনে অংশ নিতে পারবে না? দেখুন, এই যে মহাসচিবের আবেগটি দেখলেন, এই আবেগটি কিন্তু শুধু মহাসচিবের একার নয়, তিনি একেবারে 17 কোটি মানুষ বা আমাদের 1 কোটি নেতাকর্মীর প্রতিনিধি হিসেবে আজকে জাতির সামনে এই আবেগটি প্রকাশ করলেন। আজকে পুরো জাতি কিন্তু আবেগ আপ্লুত যে বাংলাদেশের রাজনীতিতে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ছাড়া ভোটের আনুষ্ঠানিকতা শুরু করতে হচ্ছে আমাদের। আনুষ্ঠানিকতা বলতে এই যে চিঠি, মনোনয়নের চিঠি, এটাকেই আমরা আনুষ্ঠানিকতা বোঝাচ্ছি। আমরা এখনো বিশ্বাস করি, কিন্তু ওদিকে তো বলেছেন যে বেগম খালেদা জিয়াকে ছাড়াই নির্বাচনী কার্যক্রম শুরু করতে হচ্ছে, যদিও তিনি বলেছেন, কিন্তু অনেকটা বোঝা যাচ্ছে তার কথাতে যে আসলে তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন না। দেখুন, যে মানে সাজানো মামলায় দেশনেত্রীর বিরুদ্ধে ফরমায়েশি একের পর এক রায় দেয়া হচ্ছে, তাতে এই শঙ্কাটা জাগা কিন্তু অত্যন্ত স্বাভাবিক। এই নির্বাচনটাকে গণতন্ত্র পুনরুদ্ধার, দেশনেত্রীর মুক্তি, মৌলিক মানবাধিকার পুনরুদ্ধার এবং মানুষের ভোটের অধিকার পুনরুদ্ধার এবং বাংলাদেশের মালিক যে জনগণ, সেই জনগণের কাছে মালিকানাটা ফেরত দেবার আপনাদের যে 7 দফা সেই দাবিগুলো সামনে, এই যুদ্ধেই আমরা আছি। আর সেজন্যই আমাদের মানসিক প্রস্তুতি যে আমরা শুরু করেছি দেশনেত্রীকে ছাড়া। আচ্ছা দর্শক, 10 বছর পর বিএনপির প্রার্থীরা নির্বাচনে লড়তে যাচ্ছেন। দেখা গেছে একই আসনে একাধিক প্রার্থীর দিকে চিঠি দেওয়া হয়েছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মনোনয়ন চিঠি দিয়ে শুরু হয় দলটির প্রার্থী বাছাই। মোট 3টি আসনে লড়বেন খালেদা জিয়া, বগুড়া 6 ও 7 এবং ফেনী 1। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর লড়বেন ঠাকুরগাঁও 1 আসনে। ঢাকা 8 থেকে মির্জা আব্বাস, ঢাকা 4-এ সালাউদ্দিন আহমেদ, আমানুল্লাহ আমান ঢাকা 2, গয়েশ্বরচন্দ্র রায়ের আসন ঢাকা 3, জয়নুল আবেদিন ফারুক নোয়াখালী 2, নোয়াখালী 5 আসনে মওদুদ আহমদ, ফেনী 3 থেকে আব্দুল আওয়াল মিন্টু, নিখোঁজ ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদির লুনা লড়বেন সিলেট 2 আসনে। এছাড়া বরিশাল 1-এ জহিরুদ্দিন স্বপন ও বরিশাল 2-এ মোয়াজ্জেম হোসেন আলাল,
ভোলা 3-এ হাফিজউদ্দিন আহমেদ, নরসিংদী 1 আসনে খায়রুল কবির খোকন। এম মোর্শেদ খান নির্বাচন করবেন চট্টগ্রাম 8-এ, রাজশাহী 1-এ ব্যারিস্টার আমিনুল হক, রাজশাহী 2 আসনে মিজানুর রহমান মিনু। শিমুল বিশ্বাস লড়বেন পাবনা 5-এ, ঝালকাঠি 1 আসনে ব্যারিস্টার শাহজাহান ওমর। ময়মনসিংহ 4 আসনে ডাক্তার AZ-M জাহিদ ও ওয়াহাব আকন্দ এবং দিনাজপুর 4-এ হাফিজউদ্দিন ও আখতারুজ্জামান মিয়া। এছাড়া কৌশলের অংশ হিসেবে প্রায় প্রতিটি আসনেই দেওয়া হয়েছে 2 জন করে প্রার্থী। তবে কোন কোন আসনে একাধিক প্রার্থী আছে তা পরিষ্কার করেনি দলটি। আপনি কোন আসন থেকে লড়বেন? আমি টাঙ্গাইল 8 বাসাইল সখীপুর আসনের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছি দলের কাছে। কিন্তু সেখানে দেখা গেছে ঐক্য ফ্রন্টে, যেটা আপনাদের বড় একটা ফ্রন্ট, সেখানের অন্যতম শরিক কাদের সিদ্দিকী, উনিও লড়বেন। এখানে কাদের সিদ্দিকী সাহেব যদি লড়েন সেখানে আমি লড়ব না, আর আমি যদি লড়ি তাহলে কাদের সিদ্দিকী সাহেব লড়বেন না। এই সমন্বয় আমাদের মধ্যে আছে এবং এই সমন্বয়ের কারণেই আমরা খুব নির্ভর। আচ্ছা, আপনি বললেন সমন্বয়ের কথা, তার মানে আপনি এতক্ষণে জেনে যাওয়ার কথা যে আসলে কে লড়ছেন? আশা করি আগামীকালকে সকালের মধ্যেই জেনে যাব, কারণ ঢাকা ডিভিশনের সকল যে নমিনেশনের কাগজগুলো, নমিনেশন পত্রগুলো আগামীকালকে দেয়া হবে প্রত্যেককে, তখনই। তবে আমি যতটুকু জানি যে কাদের সিদ্দিকী সাহেব সম্ভবত নির্বাচন করছেন না ওই আসন থেকে, তাহলে আমিই করব। পার্টি বা ঐক্যফ্রন্টের যে সিদ্ধান্ত যার পক্ষে যাবে তিনি লড়বেন, এতে আমাদের কারোর কোনো আপত্তি থাকবে না। দর্শক, দেখা গেছে বিএনপির শরিকদের সাথে কিভাবে আসন বন্টন করা হয়েছে তা ঘোষণা দেননি হচ্ছে তারা। তবে 20 দলীয় জোট ঐক্যফ্রন্টের সবাইকে আসলে আসন ছেড়ে দেওয়ার দলটির জন্য বেশ চাপেরই কথা হবে। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে জামাতে ইসলামেও কিন্তু তাদের সাথে দর কষাকষি করছেন যে আসলে তারা এইবার কিভাবে নির্বাচনে লড়বেন। আছে এবং একটা সেন্টিমেন্ট আছে যে আমরা ধানের শীষ নিয়ে নির্বাচন করি, অপরদিকে স্বতন্ত্র প্রতীক নিয়েও করি, এটাও একটা পরামর্শ আছে। দুইটা সামনে রেখে আমরা একটা ডিসিশনে আসতেছি। 20 দলের পক্ষ থেকে যাকে মনোনীত করা হবে অফিসিয়ালি, তিনি একক প্রার্থী থাকবেন, এখানে কোনো বিদ্রোহী প্রার্থী ইনশাল্লাহ থাকবে না। জামাতে ইসলামী তো আপনাদের সাথে নির্বাচনে থাকছেন চাইলে, আমরা যত শুনেছি তারা ধানের শীষ নিয়ে লড়বেন। এটা যদি ওনারা সিদ্ধান্ত নিয়ে থাকেন তাহলে আমি মনে করি যে স্বাগতম। বিষয়টা হলো যে আমাদের 20 দলীয় জোট এবং জাতীয় ঐক্যফ্রন্ট দুটি জোট নিয়ে তো আমাদের সামনের নির্বাচনটা আমরা করছি। এই দুটো জোটের সাথেই সমন্বয়ের কোনো অভাব হবে না এবং হচ্ছে না বলে আমরা মনে করি। দুই জোটের যিনি শীর্ষ যারা আছেন, দুই জোটের যারা নেতারা আছেন, তারা তো জানেন একে অন্যের যে নির্বাচন করতে যাচ্ছেন, এটা তো জানেন সবাই। কারণ 20 দলীয় জোটের সবাই জানে, ঐক্যফ্রন্টের সবাই জানে কে আসলে নির্বাচন করতে যাচ্ছে, এটা তো ক্লিয়ার, পরিষ্কার। আচ্ছা, সেক্ষেত্রে আমরা দেখেছি যে জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ডক্টর কামাল হোসেন জানিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্ট এবং বিএনপির মধ্যে আসন বন্টন নিয়ে কোনো সংকট নেই। ভাগ করা মানে কি, যে কেউ পাবে কেউ পাবে না। এখন যে পাবে না সে তো চেষ্টা করবে তার পক্ষে যুক্তি দিতে, সে চেষ্টা করবে তার পক্ষে লবি করতে, বিভিন্ন লোককে দিয়ে তার পক্ষে তদবির করতে, এটা তো স্বাভাবিক কথা হলো। কিন্তু এইগুলো সত্ত্বেও তো আমরা এগিয়ে যাচ্ছি, এটা নিয়ে জিনিসটা থেমে যাচ্ছে না। তার মানে ডক্টর কামাল হোসেন, কাদের সিদ্দিকী, নাগরিক ঐক্য ফোরাম যারা আছেন, মাহমুদুর মান্না ভাই, সবাই আসলে জানেন যে জামাত আসলে নির্বাচন করছে আপনাদের সাথে। জামাত তো 20 দলীয় জোটের সাথেই আছে, সেটাই আমরা বলছি যে আপনাদের সাথে আপনারা তো দুই জোটকে নিয়ে, কারণ ওইভাবেই আপনাদের বিএনপিকে তো আসন ভাগাভাগি করতে হবে। হ্যাঁ, সেটা তো জানেন ঐক্যফ্রন্টের নেতারা যে আসলে আপনাদের সাথেই তারা নির্বাচন করছে। হ্যাঁ, যেহেতু 20 দলীয় জোটের সাথে আছেন ওনারা, তো সেই হেতু তো নির্বাচন। প্রথম যখন ঐক্যফ্রন্ট গঠন হয় তখন কিন্তু আমরা শুনেছিলাম এইসব নেতার মুখেই যে আসলে তারা জামাতের ব্যাপারে কিছুটা আপত্তি আছে তাদের। তাহলে এই জায়গাটা কিভাবে আপনারা সমন্বয় করলেন? এই বিষয়টা কিন্তু পরিষ্কার যে 20 দলীয় জোট কিন্তু ঐক্যফ্রন্টের 20 দলীয় জোটের প্রতিনিধি আছে, কিন্তু 20 দলীয় জোট আর ঐক্যফ্রন্ট কিন্তু এক নয়, দুটি জোটে বিভক্ত। কাজেই যদি তাদের 20 দলীয় জোটের কোনো শরিক দলকে নিয়ে রিজার্ভেশন থাকতে পারে, কিন্তু সমন্বয়টা তো থাকতেই হবে। কারণ 20 দলীয় জোটের মধ্যেও বিএনপি আছে
জাতীয় ঐক্য ফ্রন্টের মধ্যেও বিএনপি আছে, অতএব একটা কোঅর্ডিনেশনটা থাকবেই। বিএনপির ভেতরে কি কোনো আপত্তি আছে জামাতকে নিয়ে? কারণ হচ্ছে গিয়ে সেক্ষেত্রে তো তাদের রেজিস্ট্রেশন নেই, আপনাদের অনেক আসনেই তাদের প্রার্থীকে ছেড়ে দিতে হবে। অনেক আসন ছেড়ে দিতে হবে না, কতগুলো আসন? নির্দিষ্ট আসন। কিরকম? সেটা আমি এই মুহূর্তে জানি না, সেটা যারা এই সমন্বয় কমিটির মধ্যে আছেন তারা বলতে পারবেন। তবে নির্দিষ্ট কিছু আসন ছেড়ে দিতে হবে, এটা তো আমরা আর অস্বীকার করছি না যে আমাদের 20 দলীয় জোটের শরিক দল জামায়াত এবং জাতীয় ঐক্য ফ্রন্টের শরিক দল কারা আছে সেটাও আপনারা জানেন, এটা খুবই পরিষ্কার। আর আমরা জানি যে এই যে নির্বাচনটা হচ্ছে, এই নির্বাচনটা অনেক চ্যালেঞ্জের নির্বাচন। একদিকে দলীয় সরকারের অধীনে নির্বাচন, একদিকে দলীয় সরকারের অনুগত একটি নির্বাচন কমিশনের অধীনে। মানে আপনাদের অনেক চাপের মধ্যে থেকে নির্বাচনটা করতে হচ্ছে। শুধু চাপের মুখে নয়, আপনি শুনলে অবাক হয়ে যাবেন, আমি এটা গতকালকেও একটি চ্যানেলে বলেছি যে বাংলাদেশের 300টি নির্বাচনী এলাকায় একটা নির্বাচনী এলাকার একটা অফিস পর্যন্ত এখন পর্যন্ত খুলতে দেয়া হচ্ছে না। আমাকে অনেক জায়গা থেকে ফোন করেছে যে আমরা থানায় গিয়েছি, পুলিশের কাছে অনুরোধ করেছি যে আমাদের তো দীর্ঘদিন অফিস বন্ধ, এখন খুলতে দিন, কারণ সামনে তো আর মাত্র 1 মাস বাকি নির্বাচনের, বলে অফিস খোলার চেষ্টা করলে জেলে যেতে হবে। আবার আপনার কাছে ফিরবো অন্য আলোচনা। দর্শক দেখছেন ভোটের রাজনীতি, সৌজন্যে এক্সেরামিক গ্রুপ। দেখছেন ভোটের রাজনীতি, সৌজন্যে এক্সেরামিক গ্রুপ। নির্বাচনে ইভিএম ভোট গ্রহণের জন্য 6টি আসন চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। ডিজিটাল লটারির মাধ্যমে ঢাকা 5 ও 13, চট্টগ্রাম 9, রংপুর 3, খুলনা 2 এবং সাতক্ষীরা 2, 6টি আসন ঠিক করা হয়েছে। অন্যদিকে নির্বাচনের উপলক্ষে সব সামাজিক মাধ্যমের উপর নজরদারি থাকবে নির্বাচন কমিশনের, এমনটাই জানিয়েছে সচিব। যারা বাংলাদেশে যারা ফেসবুক ইউজ করে, অধিকাংশ ফেসবুক তাদের নজরদারিতে থাকবে এবং এই যারা এই সমস্ত করবে তাদের ব্যাপারে বাংলাদেশে বিদ্যমান যে আইন আছে সেই আইন মোতাবেক তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। একসময় তো আপনাদের ইভিএম নিয়ে অনেক আপত্তি ছিল, এখন তো মাত্র 6টাই করছে, এটা নিয়ে কি কোনো আপত্তি আছে আপনাদের? নিশ্চয়ই। এই যে নির্বাচন কমিশনের যে কর্মকাণ্ড, যেখানে বিশ্বের সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশ ভারত, সেই ভারতে সকল রাজনৈতিক দল এক হয়েছে তারা ইভিএম ব্যবহার করবে না। বাংলাদেশের সকল রাজনৈতিক দল নির্বাচন কমিশনকে বলছে ইভিএম ব্যবহার না করতে, তারপরেও ইভিএম কেনা হলো 22,000 টাকার ইভিএম 2,40,000 টাকায়। তারপরেও তড়িঘড়ি করে সরকার আইন পাশ করলেন এবং সর্বশেষ 6টি আসনে ইভিএম এর মানে এখন আপনাদের আপত্তি আছে। আরেকটা জিনিস তারা বলছে যে আসলে এই নির্বাচনকালীন সময় তারা সামাজিক যোগাযোগ মাধ্যম যেটা ফেসবুক, টুইটার এবং ইউটিউব, সেগুলোর উপরে তারা নজরদারি করবেন। তার মানে এটাকেও নিয়ন্ত্রণ করবার একটা পলিসি এটা। আপনি দেখুন যে কোন নির্বাচন কমিশনের অধীনে আমরা রাজনীতি করি, আমরা নির্বাচন করি, যে নির্বাচন। আপনাদের আপত্তি কেন এই সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়ে আপনাদের আপত্তি? দেখুন, পৃথিবীর কোথাও কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে এরকম নিয়ন্ত্রণ হয় না, পৃথিবীর কোথাও হয় না। আপনি আমেরিকায় দেখুন, আপনি ভারতে দেখুন, সামাজিক যোগাযোগ কোথাও হয় না দেখে আপনাদের একটা আপত্তি আছে? না, এই নিয়ন্ত্রণের নামে তারা কি করছে, যেমন আপনাকে একটা উদাহরণ দেই। কয়েকদিন আগে নির্বাচন কমিশন সচিব একটা ব্রিফিংয়ে বললেন যে নির্বাচন পর্যবেক্ষক যারা, তারা মূর্তির মতো দাঁড়িয়ে থাকবেন, তারা ভেতরে ঢুকতে পারবেন কিন্তু তাদের কাছে মোবাইল থাকতে পারবে না, তারা কোনো কথা বলতে পারবেন না, মিডিয়াগুলো ভেতরে ঢুকতে পারবেন না, বাইরে থাকবেন। তার মানে ভেতরে যদি ভোট সিল দেয়া হয় সেটার জন্য কোনো না থাকে, প্রমাণ না থাকে। তার মানে আপনাদের সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ে একটা আপত্তি আছে? অবশ্যই আছে, এবং নির্বাচন কমিশনের সচিবের যে ব্রিফিংটা ছিল সেটাও আছে। এখন বিষয়টা হলো কি জানেন, এই যে আমরা বলছি তাতে তাদের যেন কিছুই যায় আসে না। এই যে সরকারের অনুগত হিসেবে কাজ করা, এটা নির্বাচনকে সাংঘাতিক প্রভাবিত করে এবং সুষ্ঠু নির্বাচনের বড় বাধা হয়ে দাঁড়ায়। আচ্ছা, দেখা গেছে যে কৌশলগত কারণে আগে একটা ঘোষণা দেওয়া ছিল যে আজকে শরিকদের কতটা আসন ছেড়ে দিবে আওয়ামী লীগ, তা ঘোষণা দেওয়া হবে, কিন্তু শেষ পর্যন্ত দেখা গেছে সেটা ঘোষণা দেওয়া হয়নি। তবে দলের যে সাধারণ সম্পাদক তিনি অভিযোগ করেছেন বিএনপি নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে।
হেরে যাওয়ার ভয়ে বিএনপি ঐক্যফ্রন্ট এখন নির্বাচন বানচালের চক্রান্ত করছে। আপনাদের বিরুদ্ধে যে অভিযোগটা উনি করছেন যে বারবার আপনারা নির্বাচন কমিশনকে প্রশ্ন করছেন, বিভিন্ন এরকম অভিযোগ করছেন, সেই সাথে এই ধরনের ষড়যন্ত্রের একটা অভিযোগ করছে আপনাদের বিরুদ্ধে। আপনি আরেকটা কথা কিন্তু শুনেননি ওবায়দুল কাদের সাহেবের বক্তব্যে, হেরে যাবার ভয়ে। যদি হেরে যাবার ভয় আমাদের হতো তাহলে আমরা বলতাম না যে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিন। ওনারা দলীয় সরকারের অধীনে নির্বাচন করছেন হেরে যাওয়ার ভয়ে, যে আমরা সরকারের থেকে নিয়ন্ত্রণ করে কারচুপি করে সিটি কর্পোরেশন নির্বাচন যেভাবে করেছি সেভাবে প্রয়োজনে কারচুপি করে আমরা রেজাল্টকে আমাদের মাঝখানে একটা কথা বলেছে যে আপনারা আসলে নির্বাচনটা বানচাল করার চেষ্টা করছেন। আমরা যদি নির্বাচন বানচাল করবার চেষ্টা করি তাহলে তো তার প্রমাণ নিয়ে ওনার কথা বলা উচিত। বরং আমরা বলেছি, ডক্টর কামাল হোসেন সাহেব বলেছেন, আমরা বলেছি যে আমরা শেষ পর্যন্ত নির্বাচনে থাকবো। আমরা যাতে নির্বাচনে থেকে চলে যাই সেজন্য তারা চেষ্টা ত্রুটি করছেন না। এখনো নির্বাচন কমিশনকে দিয়ে আমাদের বিরুদ্ধে হামলা মামলা অব্যাহত আছে। তফসিল ঘোষণার পরে ৫,০০০ মামলায় ৫ লাখ আসামি, আমার নির্বাচনী এলাকায় হাজারের উপরে আসামি এবং প্রায় ৫০ জনের মতো কারাগারে। কাদের নিয়ে নির্বাচন করব? তাহলে ষড়যন্ত্রটা কি আমরা করছি না সরকার করছে, যাতে করে বিরোধী দল নির্বাচনে না থাকে, অথবা নির্বাচনে থাকলে হেরে যাওয়ার ভয়ে এই ষড়যন্ত্রের কথা বলে নিজেরাই নির্বাচন থেকে দূরে সরে যেতে চায় বা নির্বাচনকে বানচাল করতে চায়। আবারও ফিরবো আপনার কাছে অন্য আলোচনায়। দর্শক দেখছেন ভোটের রাজনীতি, সৌজন্যে এক্স সিরামিক গ্রুপ। দেখছেন ভোটের রাজনীতি, সৌজন্যে এক্স সিরামিক গ্রুপ। দর্শক, আমরা চেষ্টা করছি জেলা ধরে দল এবং ভোটের তথ্য বিশ্লেষণ করার। আজ থাকছে যশোর জেলা তথ্য। যশোর জেলায় রয়েছে ৬টি সংসদীয় আসন। গেল জাতীয় নির্বাচনে যশোরের ৬টির মধ্যে ২টি আসনের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই সংসদ সদস্য হন। যশোর ১ আসনে শেখ আফিল উদ্দিন এবং যশোর ৩ আসনে কাজী নাবিল আহমেদ বিজয়ী হন। তারা দুজনেই ছিলেন আওয়ামী লীগের প্রার্থী। অন্যদিকে যশোর ২ আসন থেকে বিজয়ী প্রার্থী ছিলেন আওয়ামী লীগের মনিরুল ইসলাম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন মঞ্জুর নেতৃত্বাধীন জাতীয় পার্টির প্রার্থী BM সেলিম রেজা। ভোট ব্যবধান ৮৭,৮৫১। যশোর ৪ আসনে জয়ী হন আওয়ামী লীগের রঞ্জিত কুমার রায়। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন স্বতন্ত্র প্রার্থী শেখ আব্দুল ওহাব। ভোট ব্যবধান ৪০,৬৬২। যশোর ৫ আসনে জয়ী হন স্বতন্ত্র প্রার্থী স্বপন ভট্টাচার্য। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের খান টিপু সুলতান। ভোট ব্যবধান ২০,০০৬ ভোট। আর যশোর ৬ আসনে জয় পান আওয়ামী লীগের ইসমাত আরা সাদেক। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন BNF এর প্রশান্ত বিশ্বাস। ভোট ব্যবধান ৫০,৭৭৫। ২০১৪ এর নির্বাচনে দেশের বড় রাজনৈতিক দল বিএনপি ও তার শরিকরা অংশ নেননি। তা ধরে বিগত ৪টি নির্বাচনের ফলাফল বিশ্লেষণ করলে দেখা যায় যশোর ১, ৩ ও ৪ আসনে আওয়ামী লীগ জয় পেয়েছে ৩ বার আর বিএনপি ১ বার। যশোর ২ আসনে আওয়ামী লীগ ৩ বার এবং জামায়াতে ইসলামী ১ বার জয় পেয়েছে। যশোর ৫-এ স্বতন্ত্র ও আওয়ামী লীগ ১ বার করে এবং বিএনপি ২ বার জয়ী হয়েছে। আর যশোর ৬ থেকে ৪ বারই জয় পেয়েছে আওয়ামী লীগ। যশোরের তথ্য দেখলাম। দেখা যাবে এইবার জোটের কারণে অনেক আপনাদের তৃণমূলের নেতারা বাদ পড়বেন। তাদের আসলে কিভাবে সামাল দিবেন আপনারা? দেখুন, তাদের ভেতরে একটাই আবেগ, একটাই অনুভূতি যে এই নির্বাচনী যুদ্ধের মধ্য দিয়ে আমরা আমাদের দেশনেত্রীকে মুক্ত করব, মানুষের ভোটের অধিকারকে পুনরুদ্ধার করব, গণতন্ত্র। তারা তো ১০ বছর নির্বাচনের বাইরে আছে, তাহলে তাদেরকে রাখা যাবে এরকম ভাবে? নিশ্চয়ই রাখা যাবে, কারণ তারা একটা উদ্দেশ্যকে, আদর্শকে সামনে নিয়ে রাজনীতি করছেন। এর পরবর্তী নির্বাচনে তারা সুযোগ পাবেন যখন গণতন্ত্র পুনরুদ্ধার করতে পারি। এবং তাদের পরবর্তী নির্বাচনের জন্য অপেক্ষা করতে হবে, কারণ এই যে জোটের সমন্বয়ে ছাড়া তো আমরা তো যেহেতু জোটগতভাবে ইলেকশনটা করছি, তাদেরকেও তো আপনারা জোটকে এবার প্রাধান্য দিচ্ছেন বেশি।
আমাদেরকেও প্রাধান্য দিচ্ছি, জোটকেও, এবং জোটের যারা দায়িত্বশীল আমরা আশা করছি তারা দায়িত্বশীল আচরণ করবেন, কারণ তাদের সাংগঠনিক শক্তি কি আছে তারা তাদের বিবেচনায় নিতে হবে। আপনাদের উপরে অনেকটাই নির্ভর করবে। আমরা দেখা গেছে যে এর পরবর্তীতে দেখা গেছে নির্বাচনকে সামনে রেখে যে আমরা ভোটার যারা তাদের নিয়ে আমরা তাদের মতামত তুলে আনার চেষ্টা করি। আজকে সেরকমই একটা মানুষের কথা শুনে আসি, তারপরে আপনার কাছে আবার ফিরবো। জি, আমরা সৎ প্রার্থী চাই, মানুষের জন্য যে কাজ করবে সেই প্রার্থী চাই। খাই পরে ঠিক মতো বাঁচতে পারি, আর মনে করেন যে ব্যবসা বাণিজ্যের গরিবের দিকে যাতে একটু নজর দেয়। বর্তমান যে পরিবেশ তাতে খাওয়া দাওয়ার অবস্থা নিয়ে খুব কঠিন হয়ে যাচ্ছে। নির্বাচন আগে আসে পরে আসে, এর দিকে আমাদের সাথে সেরকম সাক্ষাৎ খাওয়া নাই, নির্বাচন সময় আগে সাক্ষাৎ করবে। আল্লাহর কাছে প্রার্থনা করি যে এমন প্রার্থী যেন এখানে হয় যে আমাদের যাতে কোনো জয় ঝামেলা না থাকে, মনে করেন 2 বেলা 2 মুঠ ভাত অন্তত চাই, এটা আশাবাদী। আপনি বলছিলেন যে জোটকে এবার একটা প্রাধান্য দেয়া হবে। না, জোটকে প্রাধান্য না, আমি মনে করি জোটের নেতারাও দায়িত্বশীল হবেন, কারণ তাদের কি সাংগঠনিক শক্তি তারা জানেন, আগে তাদের কয়টা সিট এসেছিল জানেন, কাজেই সেই দায়িত্বশীলতা নিয়েই তারা যদি আমাদের সাথে কাজ করেন তাহলেই সম্ভব সুন্দরভাবে আসনগুলোকে বন্টন করা। আর যে শেষ লাইনটা আমি বলতে চাই, ভোটাররা যদি এবার ভোট দেবার সুযোগ পান তাহলে ধানের শীষের পক্ষে ভোটের বিপ্লব ঘটবে ইনশাল্লাহ। ধন্যবাদ আজকে আমাদের সময় দেওয়ার জন্য। দর্শক, এখানে আজকে শেষ করছি। রবি থেকে বুধবার 11:30টায় দেখা হবে ভোট কেন্দ্রিক বিশ্লেষণ, ভোটের রাজনীতিতে। শুভরাত্রি।